গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, নিশ্চয়ই পড়াশোনা করছো বাড়িতে। তাহলে আজকে আমরা আবার আমাদের ক্লাস শুরু করি। গতবারও আমি তোমাদের যেটা বলেছিলাম যে যখন আমার এই ভিডিওটা দেখবে তখন টেক্সট বুকটার পাঠ্য বইটা সামনে নিয়ে বসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আজকের পড়া শুরু করি। গত ক্লাসে আমি তোমাদের বংশগতি কাকে বলে এবং বংশগতির কিছু সংজ্ঞা সম্পর্কে বলেছিলাম। আজকে বংশগতির এক সংকর জনন পরীক্ষাটা আমি তোমাদেরকে বলবো। এক সংকর জনন পরীক্ষা বলতে গেলে তার আগে আমি তোমাদের বলবো বংশগতির জনককে। বংশগতির সম্পর্কে এত যে সংখ্যা তোমরা আগের ক্লাসে জানলে বা এখন যে পরীক্ষাগুলো জানবে, বংশগতির দুটো পরীক্ষা রয়েছে, একটি হচ্ছে এক সংকর জনন পরীক্ষা এবং আরেকটা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষা। এই পরীক্ষাগুলোর জনককে, কে করেছিলেন এই পরীক্ষাগুলো? তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি সম্পর্কিত সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং এই এক সংকর জনন পরীক্ষা এবং দ্বিসংকর জনন পরীক্ষা করে তিনি বিভিন্ন রকম সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সেগুলো আমরা আস্তে আস্তে পরে জানব। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছ নিয়েছিলেন। মটর গাছের সাহায্যে উনি এক সংকর জনন পরীক্ষা করেছিলেন। এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি যে একটি চরিত্রের, যে কোনো জীবের, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার যে কোনো একটি চরিত্রের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, অবশ্যই বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে নিয়ে মেন্ডেল তার জনন সংক্রান্ত পরীক্ষাগুলো করেছিলেন। এবার এই মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। সেই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কি? এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এই বইয়ের পাতাটা ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সুন্দর ছবির সাহায্যে দেওয়া রয়েছে। কি কি সেগুলো বৈশিষ্ট্য? মটর গাছের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মধ্যে ভিন্ন দুটি বিপরীত ভিন্ন চরিত্রের এই একই বৈশিষ্ট্যের দুটি ভিন্ন রূপ। কি? একটি লম্বা, একটি বেটে। মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটি প্রকট এবং বেটে বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে কাণ্ডের ফুল এবং ফলের অবস্থান। মটর গাছের ক্ষেত্রে একটা হচ্ছে কাক্ষিক আর একটা হচ্ছে শীর্ষস্থ। কাক্ষিক হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং ফুল ও ফলের শীর্ষস্থ অবস্থান হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 3 নম্বর যে বৈশিষ্ট্যটি মটর গাছের রয়েছে সেটা হচ্ছে ফলের আকৃতি। একটি হচ্ছে খাদযুক্ত ফল, একটি হচ্ছে স্ফীত ফল। খাদযুক্ত ফল প্রকট বৈশিষ্ট্য এবং স্ফীত ফলটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে মটর গাছের এই একই বৈশিষ্ট্যের ভিন্ন ভিন্ন লক্ষণ, প্রলক্ষণ বা ট্রেট। 4 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে ফুলের রং। তার বিপরীত প্রলক্ষণ দুটি কি কি? একটি সবুজ ফল, একটি হলুদ ফল। ফলের রং দেখো, এখানে সবুজ ফলটি প্রকট বৈশিষ্ট্য এবং হলুদ ফলটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য ফুলের রং। একটি ফুল বেগুনি, ঠিক তার বিপরীতধর্মী ফুলের রংটি হচ্ছে সাদা। তাহলে এখানে দেখা যাচ্ছে বেগুনি হচ্ছে প্রকট গুণযুক্ত, প্রচ্ছন্ন গুণযুক্তটি হচ্ছে সাদা ফুল মটর গাছের। 6 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে বীজের আকৃতি। মটর গাছের বীজের আকৃতি গোল বীজ, কুঞ্চিত বীজ। তোমরা যে মটরের দানা খাও, যখন মটরশুঁটি খাও তখন খেয়াল করবে কোনো কোনো মটরশুঁটিগুলো গোল হয়, একদম নিটল গোল, আবার কোনো কোনো মটরশুঁটির যে দানাগুলো অর্থাৎ শুঁটিগুলো সেগুলো খাদযুক্ত হয়, কুঞ্চিত হয়। তাহলে এই যে যেটা রয়েছে গোল মটরশুঁটি সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং খাদযুক্ত বা কুঞ্চিত যেটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 7 নম্বর এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটি রয়েছে মটর গাছের সেটি হচ্ছে বীজত্বকের বর্ণ, হলুদ এবং সবুজ। হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ঠিক তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে সবুজ, সেটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তোমরা যখন এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটা তোমাদের একদম মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, ছবিটির সঙ্গে মিলিয়ে দেখতে হবে, তাহলে আরও ভালো মনে থাকবে। এবং এই ছবি সহ এই আঁকাটা, এই লেখাটা তোমরা চেষ্টা করবে যাতে যখন মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য লিখবে বা
মনে করো পরীক্ষাতেই আসলো মটর গাছের কয়েকটি বৈশিষ্ট্য আসলো, 3টি আসতে পারে, 5টি আসতে পারে, বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কি কি উল্লেখ করো, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা ছবি সহ এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো মটর গাছের উত্তর দেওয়ার চেষ্টা করবে ছবি সহ, তাহলে খুব ভালো হবে। তাহলে তোমরা দেখলে যে মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে মেন্ডেল যেটা করেছিলেন, গ্রেগর জোহান মেন্ডেল, উনি এক সংকর জনন পরীক্ষায় মটর গাছের যে কোনো একটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে নিয়ে উনি মটর গাছের এক সংকর জনন পরীক্ষাটি করেছিলেন। যেমন দেখো, উনি যে বৈশিষ্ট্যটি নিয়েছিলেন মটর গাছের, সেটি হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। তার দুটি বিপরীত প্রলক্ষণ নিয়েছিলেন, একটি হচ্ছে লম্বা, একটি হচ্ছে বেঁটে। এক্ষেত্রে আমি তোমাদের আরেকটি কথা বলে দিই, এই যে লম্বা বা বেঁটে যে প্রলক্ষণ দুটি রয়েছে, এই প্রলক্ষণ দুটি কিন্তু খাঁটি। তাহলে আরেকবার তোমাদের মনে করে দিই যে খাঁটি আর সংকর ব্যাপারটা কি। যদি কোনো জীব তার বৈশিষ্ট্যগুলোকে বংশ পরম্পরায় একই রকমভাবে বজায় রাখতে পারে, হুবহু একই রকম বৈশিষ্ট্য যদি তার থাকে, তখন সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় খাঁটি বৈশিষ্ট্য। আবার যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয়ে একটি বৈশিষ্ট্য তৈরি হয়, তখন সেই বৈশিষ্ট্যকে বলা হয় সংকর বৈশিষ্ট্য। যেমন তোমরা এই পরবর্তীকালে যখন আমি পরীক্ষাটা দেখাবো, তখন তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। এখানে দেখো তোমরা এক সংকর জনন পরীক্ষাটা কিভাবে করতে হয়, ঠিক এইভাবে লিখেই তোমাদের করতে হবে। তোমাদের পাঠ্য বইতেও রয়েছে, তোমরা দেখবে। আর এখানে এই চার্টটা ফলো করো। মটর গাছের খাঁটি লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দিয়ে। খাঁটি বেঁটে বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় স্মল টি দিয়ে। এই দুটো হচ্ছে মটর গাছের একই বৈশিষ্ট্যের দুটি বিপরীত প্রলক্ষণ বা ট্রেট। এদেরকে বলা হয় ক্যাপিটাল টি এবং স্মল টি, অর্থাৎ খাঁটি লম্বা এবং খাঁটি বেঁটে যে মটর গাছ দুটো, এদেরকে বলা হয় পি-জনু বা জনিত্রী জনু। এখান থেকে একটি মাত্র গ্যামেট আসছে টি, এখান থেকে একটি গ্যামেট আসছে স্মল টি। এই দুটো গ্যামেটের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হয়। ইতর পরাগযোগ ঘটানো হলে প্রথম অপত্য বংশে, অর্থাৎ পিতামাতা থেকে যে সন্তান উৎপন্ন হলো, তাকে প্রথম অপত্য বংশ বা F1 জনু বলা হয়। এই F1 জনুতে দেখা গেল সবকটি গাছ লম্বা, যতগুলো গাছ জন্মালো সবকটি গাছ লম্বা। কিন্তু গাছগুলোকে যদি ভালো করে তাদের জিনগত বৈশিষ্ট্য দেখা যায়, তাহলে দেখা গেল গাছগুলি সংকর লম্বা। অর্থাৎ এদের মধ্যে খাঁটি বৈশিষ্ট্য লম্বা ক্যাপিটাল টি, খাঁটি বৈশিষ্ট্য বেঁটে স্মল টি, দুটো বৈশিষ্ট্যই রয়েছে। অর্থাৎ খাঁটি লম্বা এবং খাঁটি বেঁটে দুটো বৈশিষ্ট্য মিলে এরা দেখতে লম্বা হয়েছে, কিন্তু এদের জিনগত বৈশিষ্ট্য হয়েছে সংকর লম্বা। অর্থাৎ এটা শুধু লম্বা বা শুধু বেঁটে নয়। প্রথম অপত্য বংশে প্রকাশিত হয়েছে লম্বা গুণটি। এর আগের ক্লাসে যেটা বলেছিলাম তোমাদের প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? বেঁটে। বেঁটে গুণটা কিন্তু হারিয়ে যায়নি, পরবর্তী F2 জনুতে আমরা আবার বেঁটে গুণটিকে ফিরে পাবো। F2 জনুর যতগুলো মটর গাছ উৎপন্ন হয়েছিল, তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হলো। স্বপরাগযোগ ঘটানোর ফলে 3 রকম গাছ উৎপন্ন হলো। প্রথমে দেখা গেল যে 3 ভাগ গাছই দেখতে লম্বা এবং 1 ভাগ গাছ দেখতে বেঁটে। আমি আবার বলছি তোমাদের, F1 জনুতে যে সংকর লম্বা গাছগুলি ছিল, তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হলো। দেখা গেল যে 3 ভাগ লম্বা F2 জনুতে, অর্থাৎ দ্বিতীয় অপত্য জনুতে 3 ভাগ লম্বা এবং 1 ভাগ বেঁটে গাছ সৃষ্টি হয়েছে। গাছগুলোকে বাইরের থেকে দেখতে, অর্থাৎ তুমি যদি খালি চোখে দেখো, বাইরের থেকে দেখো, তাহলে দেখবে 3 ভাগ লম্বা গাছ, 1 ভাগ বেঁটে গাছ। তাহলে কিন্তু গাছগুলোকে তুমি যদি তার জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী দেখো, তাহলে দেখবে 1 ভাগ গাছ মাত্র খাঁটি লম্বা, 2 ভাগ গাছ সংকর লম্বা এবং আরেক ভাগ গাছ খাঁটি বেঁটে। অর্থাৎ এদের ফিনোটাইপ, অর্থাৎ বাহ্যিক যে বৈশিষ্ট্য, তার অনুপাত দাঁড়ালো 3:1, 3 ভাগ লম্বা 1 ভাগ বেঁটে। এবং এদের জিনগত যে বৈশিষ্ট্য, অর্থাৎ জিনোটাইপ অনুপাত দাঁড়ালো 1:2:1। এই যে ফিনোটাইপ অনুপাত বা জিনোটাইপ অনুপাত, সেটাকে আমরা চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করি।
এবার আমি তোমাদের চেকার বোর্ড করে দেখাবো। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার চেকার বোর্ড। দেখো, চেকার বোর্ড যখন করা হয় উপরে এইভাবে লিখতে হয় চেকার বোর্ড। চেকার বোর্ড সবসময় F2 জনু বা দ্বিতীয় অপত্য জনুটি করা হবে, কারণ সেটাই সর্বশেষ পরিসংখ্যান ছিল। এরকম ভাবে একটা খোপ টানবে, এরকম একটা খোপ টানবে। দুটো বৈশিষ্ট্য রয়েছিল, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এখানে একটি মেল এবং একটি ফিমেল প্রজাতিকে বোঝানো হয়। যে কোনো জায়গায় একটি মেল এবং একটি ফিমেল প্রজাতিকে বোঝানো হয়। তাহলে এর ফলাফল কি আসলো দেখো, ক্যাপিটাল টি মিলে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি মিলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি মিলে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি মিলে স্মল টি। এটা কিন্তু অবশ্যই F2 জনু। এটা কোন জনু? দ্বিতীয় অপত্য জনু বা F2 জনু। তাহলে এই সম্পূর্ণ চেকার বোর্ডের সাহায্যে আমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত লিখতে পারি। কিভাবে? দেখো, ফিনোটাইপ অনুপাত আমি তোমাদের আবার বলে দিচ্ছি। ফিনোটাইপ অনুপাত কথাটার অর্থ হচ্ছে বাহ্যিক যে বৈশিষ্ট্য তার অনুপাত, বাহ্যিক যে বৈশিষ্ট্য তার অনুপাত। ফিনোটাইপ অনুপাত এখানে কত কি দেখছো? এই গাছটি কি তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। এই গাছটি কি? এটি হচ্ছে খাঁটি লম্বা। আমি পুরোটা লিখছি না, সংক্ষেপে লিখলাম। এই গাছটা কি? শঙ্কর লম্বা। এই গাছটি কি? এই গাছটিও শঙ্কর লম্বা। এই গাছটি কি? এটা কিন্তু খাঁটি বেটে, তাই তো? এবার আমরা দেখো অনুপাতটা লিখতে পারবো। তাহলে বাইরের থেকে দেখতে কেমন? 3 ভাগে লম্বা গাছ, 3 ভাগ লম্বা ইস্টু 1 ভাগ বেটে। এবার যদি আমরা জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য দেখি, তখন তাকে আমরা বলবো জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত কি দাঁড়াবে? জিনোটাইপ অনুপাত হচ্ছে জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত অনুপাত। সেক্ষেত্রে দেখাবে, দেখো, 1 ভাগ খাঁটি লম্বা 1, 2 ভাগ শঙ্কর লম্বা মটর গাছ 2 ইস্টু 1 ভাগ খাঁটি বেটে মটর গাছ ইস্টু 1। তাহলে জিনোটাইপ অনুপাত দাঁড়ালো 1:2:1 এবং ফিনোটাইপ অনুপাত দাঁড়ালো 3:1। এই হলো আমাদের মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার চেকার বোর্ড। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা যখনই পরীক্ষায় আসবে, তখন আগের যে চার্টটা আমি তোমাদেরকে দেখিয়েছি, চার্টটা আমি তোমাদের আবার দেখাচ্ছি। ঠিক এইরকম ভাবে লিখেই কিন্তু তোমাদের সম্পূর্ণটা লিখে করতে হবে। খাঁটি লম্বা মটর গাছ, খাঁটি বেটে মটর গাছ, পি জনু, গ্যামেট, এই দুটোকে বলছে গ্যামেট, ইতর পরাগযোগ, F1 জনু, শঙ্কর লম্বা মটর গাছ, স্বপরাগযোগ, 1 ভাগ খাঁটি লম্বা, 2 ভাগ শঙ্কর লম্বা এবং 1 ভাগ খাঁটি বেটে মটর গাছ F2 জনু বা দ্বিতীয় অপত্য জনু। তারপর আসবে চেকার বোর্ড। চেকার বোর্ডকে এরকমভাবে ছক কেটে করতে হবে এবং তার নিচে ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত লিখতে হবে। এটা তোমরা বুঝে, ভালো করে বুঝে লিখবে। খাঁটি লম্বা, শঙ্কর লম্বা, তিনটে গাছই কিন্তু বাইরের থেকে দেখতে লম্বা এবং খাঁটি বেটে বা গাছটাও খালি চোখে দেখতে বেটে। তাহলে ফিনোটাইপ অনুপাত দাঁড়ায় 3:1। আবার জিন সংযুতি দ্বারা যখন মেন্ডেল জিন সংযুতি নির্ধারণ করে দেখেছিলেন, তখন দেখেছিলেন 1 ভাগ মাত্র খাঁটি লম্বা মটর গাছ হয়েছে, 2 ভাগ শঙ্কর লম্বা মটর গাছ হয়েছে আর 1 ভাগ খাঁটি বেটে মটর গাছ হয়েছে। তাহলে জিনোটাইপ অনুপাত কিন্তু দাঁড়িয়েছে 1:2:1।
আচ্ছা, মেন্ডেল তো তার পরীক্ষায় এক সংকর জনন পরীক্ষা করেছিলেন, দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন, সবকটা পরীক্ষাতেই উনি সফলতা লাভ করেছিলেন, তার সাফল্য হয়েছিল দুটো পরীক্ষাতেই। এখন তাহলে আমরা জানবো মেন্ডেল যে এই মটর গাছ নিয়ে যে পরীক্ষাগুলো করেছিলেন, বংশগতির এক সংকর জনন, দ্বিসংকর জনন যে পরীক্ষাগুলো করেছিলেন, সেই পরীক্ষাগুলোতে উনি কেন সফল হয়েছিলেন? তার তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তার সফলতার। আসো আমরা এখন সেই সফলতাটা নিয়ে আলোচনা করি। মেন্ডেল তার মটর গাছের সাহায্যে তিনি যে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষাগুলো করেছিলেন, মেন্ডেলের এই সাফল্য লাভের কারণ কি, উনি কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন, তার কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা আলোচনা করি। এক নম্বর কারণ, মেন্ডেলের সাফল্য লাভের যে কারণ ছিল তার এক নম্বর কারণ হচ্ছে তিনি খাঁটি চরিত্র, খাঁটি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। খাঁটি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, অর্থাৎ এক সংকর জনন পরীক্ষায় মেন্ডেল এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন এবং দ্বিসংকর জনন পরীক্ষায় মেন্ডেল দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন। এই সমস্ত মটর গাছের যে বৈশিষ্ট্যগুলো, তা এর আগে তোমরা যেগুলো পড়লে যে গাছের কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, ফলের রং, ফলের বর্ণ, বীজপত্রের বর্ণ, এই যে বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা বৈশিষ্ট্যই ছিল খাঁটি। অর্থাৎ দেখো, একই চরিত্র, কাণ্ডের দৈর্ঘ্য, তার দুটি বিপরীত প্রলক্ষণ, লম্বা এবং বেটে, দুটোই ছিল খাঁটি। তার জন্য মেন্ডেলের পরীক্ষা সফল হয়েছিল, তার যে অনুপাত সেটা সঠিকভাবে এসেছিল। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে জিনের অবস্থান। জিনের অবস্থান, অর্থাৎ মেন্ডেল যে একই চরিত্রের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আলোচনা করেছিলেন বা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এই মটর গাছের একই বৈশিষ্ট্যের বিপরীতধর্মী প্রলক্ষণগুলো এই যে জিনগুলো, এরা আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থান করত। তার জন্য তাদের অনুপাতে পৌঁছাতে সুবিধা হয়েছিল। অনুপাতের যে সংখ্যাতত্ত্ব সেটি সঠিক এসেছিল, অর্থাৎ ফিনোটাইপ অনুপাত 3:1 এবং জিনোটাইপ অনুপাত এক সংকর জননের 1:2:1, এই যে সংখ্যাতত্ত্ব এটি সঠিকভাবে এসেছিল, কারণ বিপরীতধর্মী বৈশিষ্ট্যের যে জিনগুলো, সেগুলো মটর গাছের আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থান করত। 3 নম্বর যে পয়েন্টটা, তার জন্য মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছিলেন বা মেন্ডেল তার বংশগত সংক্রান্ত পরীক্ষায় সফলতা লাভ করেছিলেন, সেটা হচ্ছে মটর গাছের চরিত্র বা বৈশিষ্ট্য। আমরা বলছি মটর গাছের বৈশিষ্ট্য। মটর গাছের বৈশিষ্ট্য, মটর গাছের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন মটর গাছ খুব তাড়াতাড়ি বংশবিস্তার করতে পারে, মটর ফুল উভয় লিঙ্গ হয়, মটর ফুল স্বপরাগযোগ, ইতর পরাগযোগ সবটাতেই সক্ষম। এইরকম কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকার জন্য মেন্ডেলের F1 জনু, F2 জনু, F3 জনু, F4 জনু, এইরকম বিভিন্ন অপত্য বংশে পরীক্ষা নিরীক্ষা করতে খুব সুবিধা হয়েছিল। পরের যে পয়েন্টটা আমরা আলোচনা করব, মেন্ডেলের সাফল্য লাভের যে কারণ, সেটি হচ্ছে মেন্ডেল কর্তৃক নির্বাচিত বৈশিষ্ট্য। মেন্ডেল কর্তৃক নির্বাচিত বৈশিষ্ট্যের সংখ্যা, বৈশিষ্ট্যের সংখ্যা, অর্থাৎ মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিলেন সেটি এক সংকর জননের ক্ষেত্রে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন এবং দ্বিসংকর জননের ক্ষেত্রে মেন্ডেল দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। এই যে নির্দিষ্ট সংখ্যক জোড়া নিয়ে যে উনি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জোড়া নিয়ে যে উনি কাজ করেছিলেন, তার ফলে তার সংখ্যাতত্ত্বে পৌঁছাতে, তার অনুপাতে পৌঁছাতে বা অঙ্কের হিসাব করতে খুব সুবিধা হচ্ছিল। হিসাব করলে গন্ডগোল হয়ে যায়নি, তিনি পরপর অপত্য বংশগুলোকে সুন্দরভাবে সাজাতে পেরেছিলেন, সুন্দরভাবে তার সেটাকে লিপিবদ্ধ করতে পেরেছিলেন। উনি যদি অতিরিক্ত সংখ্যায় বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেন, তাহলে হয়তো হতে পারতো যে সংখ্যাতত্ত্ব বা অনুপাতে অনেক রকম গন্ডগোল সৃষ্টি হতে পারত। পরবর্তীকালে যে বৈশিষ্ট্যটা নিয়ে উনি বৈশিষ্ট্যটা তার সফলতা লাভের কারণ, সেটা হচ্ছে মেন্ডেলের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মেন্ডেলের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। দেখো ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, দেখো মেন্ডেল যে বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তার আগে তো বংশগতি সম্পর্কে সেরকম সম্যক ধারণা কোনো বিজ্ঞানী আমাদের দেননি, মেন্ডেলই প্রথম দিয়েছেন।
মেন্ডেল যখন এই একসংকর জনন দ্বিসংকর জননের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলি করছিলেন, মটর গাছ নিয়ে উনি প্রধানত পরীক্ষা নিরীক্ষাগুলি করেন, এটা করার সময় দেখা যায় যে ওনার দৃষ্টিভঙ্গি অত্যন্ত বৈজ্ঞানিক ছিল। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মটর গাছের বিভিন্ন অপত্য বংশকে পর্যবেক্ষণ করেছিলেন, অপত্য বংশের সংখ্যাকে লিপিবদ্ধ করেছিলেন, সংখ্যা তত্ত্বের সঠিক পর্যবেক্ষণ করেছিলেন এবং তার সংখ্যা তত্ত্বের সঠিক বিশ্লেষণ করেছিলেন। এই কয়টি বৈশিষ্ট্যের জন্যই কিন্তু মেন্ডেল তার একসংকর এবং দ্বিসংকর জননের পরীক্ষায় সফলতা লাভ করতে পেরেছিলেন। তাহলে মেন্ডেলের যে মটর গাছ নিয়ে তার একসংকর জনন বা দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন, এই বিভিন্ন কারণগুলির জন্যই মেন্ডেল সফল হয়েছিল। ঠিক আছে, তাহলে মেন্ডেলের একসংকর জনন হলো, মেন্ডেল একসংকর জনন পরীক্ষায় সফলতা লাভ করলেন, সমস্ত অপত্য জনুর যে অনুপাত, যে সংখ্যা তত্ত্বের বিশ্লেষণ করলেন, সব কিছু করার পর মেন্ডেল কি সিদ্ধান্তে পৌঁছালেন? একটা পরীক্ষা করার পর পরীক্ষার তো কতগুলো পদ্ধতি হয়, পরীক্ষার পদ্ধতি হয়, পরীক্ষার বিশ্লেষণ হয় এবং লাস্টে কি সিদ্ধান্ত হয়। তো মেন্ডেল একসংকর জনন পরীক্ষাটা তো করলেন, পরীক্ষা করার পর উনি কি সিদ্ধান্তে পৌঁছালেন এবার আমরা সেটা দেখব। একসংকর জনন, তোমাদের এই প্রশ্নটা আমি বলে রাখি যে একসংকর জনন এবং দ্বিসংকর জনন দুটি পরীক্ষা করেই কিন্তু মেন্ডেল দুরকম সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তা আজকে যেহেতু আমরা একসংকর জনন পরীক্ষা করছি, তার জন্য আমরা শুধুমাত্র একসংকর জনন পরীক্ষার পর মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটি পড়ব। একসংকর জনন পরীক্ষার ফলাফল, সংখ্যাতত্ত্ব, বিচার, বিশ্লেষণ করে মেন্ডেল দেখলেন যে, আমি তোমাদের যদি চার্টবোর্ডটা আবার দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা দেখো যে প্রথম যে অপত্য জনু নেওয়া হয়েছিল, অর্থাৎ খাঁটি লম্বা মটর গাছ, খাঁটি বেটে মটর গাছ, তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানোতে শুধুমাত্র প্রথম অপত্য জনুতে সমস্ত গাছ দেখতে লম্বা হয়েছিল, তারা সংকর লম্বা ছিল, তাদের মধ্যে লম্বা গুণটি প্রকাশিত হয়েছিল এবং বেটে গুণটি প্রচ্ছন্ন অবস্থায় ছিল। তাই যখন দ্বিতীয় অপত্যজনুর সমস্ত প্রথম অপত্যজনুর সমস্ত গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটানো হলো, তখন দ্বিতীয় অপত্যজনুতে 1 ভাগ খাঁটি লম্বা গাছ জন্মালো, 2 ভাগ সংকর লম্বা গাছ জন্মালো এবং 1 ভাগ খাঁটি বেটে মটর গাছ জন্মালো। এই পরীক্ষা থেকে মেন্ডেল এই সিদ্ধান্তে উপনীত হলেন, যখন যে অপত্য পিতামাতার জনু থেকে যখন বৈশিষ্ট্যগুলি বা গ্যামেটগুলি অপত্য জনুতে সে সঞ্চারিত হয়, তখন তারা একে অপরের সাথে মিশ্রিত হয় না, বরঞ্চ তারা একে অপরের থেকে পৃথক হয় এবং পরবর্তীকালে তারা আলাদা আলাদা গ্যামেট গঠন করে। মেন্ডেলের এই পরীক্ষাকে বা এই সিদ্ধান্তকে পৃথকী ভবনের সূত্র বলা হয়। পৃথকী ভবনের সূত্র বলা হয়, মেন্ডেলের পৃথকী ভবনের সূত্র। এটি হচ্ছে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার বা বংশগতি সংক্রান্ত পরীক্ষার প্রথম সূত্র, পৃথকী ভবনের সূত্র। অর্থাৎ পিতামাতা থেকে বিপরীতধর্মী দুটি বৈশিষ্ট্য বা একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য অপত্য জনুতে স্থানান্তরিত হলে তারা কখনোই একে অপরের সাথে মিশ্রিত হয় না, বরঞ্চ পরবর্তী অপত্য জনুতে তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে বিন্যস্ত হয়, পৃথক পৃথকভাবে বণ্টিত হয়। এই সূত্রটিকে মেন্ডেলের পৃথকী ভবন সূত্র বা প্রথম সূত্র বলে অভিহিত করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাদের আরেকটা কথা বলে দিই যে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় যেমন মেন্ডেল মটর গাছ নিয়ে করেছিলেন, তেমনি গিনিপিগের সাহায্যে, একটি জীব অর্থাৎ একটি প্রাণীর সাহায্যে, এটা তো উদ্ভিদ হলো, প্রাণীর সাহায্যে সাদা এবং কালো এই গিনিপিগের দুটো গায়ের লোমের রং হয়, এই দুটি সাহায্যেও কিন্তু গিনিপিগের এই দেহের বর্ণের রঙের সাহায্যেও কিন্তু একসংকর জনন পরীক্ষা করা সম্ভব হয়। এবং একসংকর জনন পরীক্ষার ফলাফল কি হচ্ছে? পৃথকী ভবন সূত্র। তাহলে আজ আমি তোমাদের পৃথকী ভবন একসংকর জনন কিভাবে করতে হয় দেখালাম, একসংকর জননের চেকারও করতে দেখালাম, ফিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত দেখালাম এবং পৃথকী ভবনের সূত্রটা বুঝিয়ে বললাম। তোমরা খুব ভালো করে টেক্সট বুকটা দেখবে, পড়ার বইটা দেখবে, পড়বে এবং আমি কাল সকালবেলা যখন তোমরা এই ভিডিওটা দেখবে, যতটুকু সময় তোমরা পাবে, যতক্ষণ ধরে তোমরা দেখবে, তারপরে তোমাদের যা কিছু মনে হয়, যা কিছু প্রশ্ন থাকে তোমরা লিখবে, তোমরা সেখানে জানাবে, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের আরও বেশি কিছু জানার থাকে, আমি তোমাদের আলাদাভাবে আরেকটি ভিডিও করে তোমাদের যত রকম প্রশ্ন আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই অবধি থাকলো।